আমরা অফ পেজ অপটিমাইজেশন পার্ট 1 এ ডু ফলো নো ফলো ব্যাকলিংক সম্পর্কে জানছিলাম, কিভাবে অ্যাঙ্কর টেক্সট তৈরি করে, হ্যাঁ সেই জিনিসগুলো জানছিলাম, এবং কিভাবে ব্লগ কমেন্টিং তৈরি করতে হয় বা কমেন্ট পোস্ট করতে হয় সেগুলো আমরা দেখছিলাম, যে ব্লগ কমেন্ট ব্যাকলিংক, এর সাথে ফোরাম পোস্টিং, সিগনেচার ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং, প্রোফাইল ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন, এই লিঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এর ভিতরে আমরা আজকে পার্ট 2 এবং পার্ট 3 কিছু অংশ দেখব, সেই সমন্বয়ে হচ্ছে যে আমাদের অফ পেজ অপটিমাইজেশন পার্ট 3। তো অফ পেজ অপটিমাইজেশন পার্ট 3 তে আমরা যেই ব্যাকলিংকগুলো আজকে দেখব সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, এরপর হচ্ছে গেস্ট পোস্টিং, ব্লগ অথরাইজ ব্যাকলিংক, ইনফোগ্রাফিক ব্যাকলিংক, রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। প্রথমটা আমরা দেখব ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন মানে কি? ব্রোকেন মানে আমরা সবাই বুঝি যে ভাঙা, তাই না? তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করার জন্য আমরা কোন সাইটগুলোতে গিয়ে এই সাইটের লিঙ্কগুলো করব? তো অবশ্যই প্রথমে আমরা প্রথম কাজ করার জন্য একটা নোটপ্যাড সাজাইছিলাম, যেখানে HTML কোড সাজানো ছিল, BBC কোডটা সাজানো ছিল, তাই না? BB কোড সাজানো ছিল। তো এরপরে আমরা অ্যাঙ্কর টেক্সট তৈরি করে রাখছিলাম, ওই ফাইলটা তো অবশ্যই লাগবে। ওটা আচ্ছা, যে কোডটা দেওয়া হয় না আমাকে বলবেন, আমি ওইটা পাঠিয়ে দিব। হ্যাঁ, তো ব্রোকেন লিঙ্ক করার জন্য আমাদেরকে সার্চ টার্ম, যে আমরা কোথায় এই লিঙ্কগুলো করে আসব বা কোথায় করব, আমরা যদি আমাদের কিওয়ার্ড এবং ইন ইউআরএল এরপর হচ্ছে রিসোর্স লিখে সার্চ করলেই আমাদের রিলেভেন্ট সাইটগুলো পাবো, সেই সাইটগুলোতে আমরা ব্রোকেন লিঙ্কগুলো করে আসতে পারবো। আমি যদি এক্সাম্পল ধরেন সেকেন্ড এইটাই আমি সার্চ করি, হ্যাঁ এগুলো প্রতিটাই ওয়ে, আমরা যেমন 1 2 3 4 চারটা ওয়ে দিছি, এই চারটা সার্চ টার্ম দিয়েই আপনি আপনার রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করতে পারবেন। তো এটার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে আমরা সার্চ দেওয়ার সময় এই যে KW লেখা আছে, KWর জায়গায় হচ্ছে আপনার কিওয়ার্ড, তার মানে আপনি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, আপনার রিলেভেন্ট সাইটগুলো কোনগুলা, ওইটা বের করার জন্য ওখানে দিবেন। তো আমি এক্সাম্পল ধরে নিলাম, আমার কিওয়ার্ড হচ্ছে হেলথ টিপস, ঠিক আছে? আমি আচ্ছা যে কোনো কিওয়ার্ড, আসলে কিওয়ার্ডটা ফ্যাক্ট না, আপনি তো যখন যেটা নিয়ে কাজ করবেন সেটা দিলেই হয়ে যাবে। তো আমরা যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, যে সার্চ করলে আমাদের সামনে দেখেন অনেক সাইট চলে আসবে। হ্যাঁ, এই সাইটগুলোতে আমরা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করব। ব্রোকেন মানে হচ্ছে ভাঙা, বা আমরা অনেক ওয়েবসাইটগুলো ভিজিট করার পরে দেখি কোনো লিঙ্কে ক্লিক দিলে 404 ইরর বা পেজ নট ফাউন্ড এরকম লেখা আসে না? এর মানে হচ্ছে ওই লিঙ্কে একটা সময় কোনো তথ্য ছিল, বাট সেটা হয়তো কোনো কারণে সে ওয়েবসাইট থেকে ওটা ডিলিট করে দিছে বা মুছে দিছে, সেই জন্য সে ওই লিঙ্কটা যে জেনারেট হয়ে আছে, ক্লিক দিলে অ্যাজ এ ভিজিটর সেই লিঙ্কটা আর পাচ্ছে না, কারণ মেইন ওয়েবসাইট থেকে সেটা ডিলিট করে দিছে। এই জন্য 404 ইরর বা পেজ নট ফাউন্ড এরকম আসে। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই সাইটগুলোতে কোন লিঙ্কগুলো এরকম ভাঙা আছে। আমি সেইগুলোর সাথে ওই সাইটের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে ওই ভাঙা জায়গায় রিপ্লেস করে আমার ব্যাকলিঙ্ক দেওয়ার ট্রাই করব বা কন্টেন্ট দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো আমি জাস্ট এই যে সাইটগুলো ধরেন ওপেন করলাম, এক্সাম্পল যে আমি 2টা বা 3টা ওয়েবসাইট একটু ওপেন করি, বাকি সবগুলোই করব না, অথবা আমাদের আরো আদার সার্চ টার্ম আছে, আপনারা দেখে নেবেন, অনেক রেজাল্ট চলে আসবে। তো এই যে সাইট আসলো, তো আমরা এখান থেকে আসলে কিভাবে বুঝবো যে এখানে কোথায় ভাঙা আছে আর কোথায় কি আছে, তাই না? তো আমি এক্সাম্পল এই যে কিছু সাইট অবশ্য বের করে রাখছি আপনাদের দেখার জন্য। সেম ভাবে এই যে রিসোর্স লিখে সাইট লিখে সার্চ করবেন বা কিওয়ার্ড দিয়ে আপনি এরকম সাইটগুলো পাবেন। সাইটগুলো জাস্ট একটু ওপেন করে নেবেন। এই যে আমি ওপেন করে নিলাম, আমি সেকেন্ডটা যদি নেই, এইটাও একটু ওপেন করে নিব। হ্যাঁ, ঠিক গুগল থেকে আমি এগুলো কালেক্ট করে রাখছি যাতে আপনাদের একটু দেখাইতে আমার সুবিধা হয়। এভাবে সার্চ করার পরে আমি তো এই ওয়েবসাইটগুলোতে আর খুঁজে খুঁজে পাবো না যে এটার আসলে নট ফাউন্ড বা ইরর কোথায় আছে, তাই না? এটা কি পসিবল? এভাবে তো আমরা খুঁজে পাবো না। আমরা যদি এই পোস্টটা দেখি,
যে একটা ওয়েবসাইটে দেখেন বিভিন্ন ধরনের পোস্ট আছে, আর এইগুলো প্রতিটাই একটা করে লিঙ্ক, তাই না, ক্লিকেবল যেগুলো হাইপার লিঙ্ক করা। তো আমরা এইভাবে ব্রকেন লিঙ্ক কিভাবে খুঁজে পাবো? তো যেমন এই ওয়েবসাইটের নাম হচ্ছে কি 5foods একটা .com বা .net, তাই না? এই যে আমরা দেখতেছি এক একটা লিঙ্ক করে দিছে, দেখেন এগুলো কিন্তু আমরা যদি এখানে স্ট্যাটাস বারের এখানে খেয়াল করবেন, আমি মাউস নিয়ে গেলে অন্য আরেকটা ওয়েবসাইট শো করতেছে। তার মানে এই যে মেইন ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলোকে পোস্ট করার একটা পারমিশন দিচ্ছে, মানে সে একটা রিসোর্স তৈরি করে দিচ্ছে যে সে একটা ভায়া, তার মাধ্যমে আপনি ওই ওয়েবসাইটে ভিজিট করে আসেন। তো এইটাকে একটা ধরেন ব্যাকলিঙ্ক। তো এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি অনেক হাই। তো এই সাইটে যদি আমার একটা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি, তো এখান থেকে কিন্তু ট্রাফিক আমার ওয়েবসাইটে অনেক পাস হবে। তাহলে এটা আমার জন্য অনেক ভালো মানের একটা ব্যাকলিঙ্ক, যে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে যদি আমি ব্যাকলিঙ্কটা নিতে পারি। তো আমরা কিভাবে করব সেটা পরে আসতেছি। আমরা জাস্ট দেখি যে এই সাইটগুলোতে ব্রোকেন অবস্থায় কোথায় আছে। এই যে এখানে দেখতেছি, এটা আমরা চেক করার জন্য একটা ব্রাউজার এক্সটেনশন ইউজ করব। ব্রাউজার এক্সটেনশনের নাম হচ্ছে চেক মাই লিঙ্ক। এই যে আমার এখানে ব্রাউজারে দেওয়া আছে, আপনারা কিভাবে ব্রাউজার এক্সটেনশন দিতে হয় আপনারা এর আগেও দেখছেন যে আমরা অনেক এক্সটেনশন নিয়ে কাজ করছি। হ্যাঁ, এই যে অ্যাপ স্টোর থেকে অ্যাপসে গিয়ে ওয়েব স্টোরে গিয়ে আপনি যদি লিখে সার্চ করেন এখানে যে চেক মাই লিঙ্ক, এই যে এই সাইটটা পেয়ে যাবেন। এই যে দেখেন চেক মাই লিঙ্ক আমার এখানে অ্যাড করা আছে, বিথাই রিমুভ দেখাচ্ছে। আর আপনাদের লেখা দেখাতো কি যে অ্যাড টু ক্রোম, মানে ব্রাউজারে অ্যাড করতে বলবে। তো ব্রাউজারে অ্যাড করলে এখানে আপনাদের যে ব্রাউজার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। ওকে, এইভাবে ব্রাউজার এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো এটা অ্যাড করার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে আমরা গুগলে থেকে যে সাইটগুলো বের করলাম, যে আমরা সার্চ দিলাম, এইটাতে ভিজিট করার পরে আমি জাস্ট এই যে চেক মাই লিঙ্ক যে এক্সটেনশনটা দিলাম এটাতে একটা ক্লিক দিব। এটাতে একটা ক্লিক দিলে দেখেন এটা আমাদের কাউন্ট করা শুরু করবে যে আমার এই ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক এবং টোটাল লিঙ্ক কতগুলো আছে। এই যে ভ্যালিড লিঙ্ক, এরপরে হচ্ছে যে আপনার রিডাইরেক্ট লিঙ্ক, ওয়ার্নিং বা ইনভ্যালিড কত আছে, এখানেই তারা কাউন্ট করে দিবে। আর ইনভ্যালিড যেগুলো সেইগুলো আমাদের প্রয়োজন, আর সেইগুলোই ব্রোকেন, আর সেটা রেড মার্ক হয়ে আসবে। তো এখন আমাদের এখানে খুঁজে পাই নাই, দেখেন টোটাল লিঙ্ক আছে হয়তো বা 151টা সে ফাউন্ড করছে। এরপর আরো ফাইন্ডিং করতেছে, একটু টাইম দিতে হবে। আমরা নিচের দিকে যদি আসি, এগুলো লিঙ্ক সে খুঁজে পাইছে। রিলোড দিতে হবে না, জাস্ট শুধুমাত্র এই ব্রাউজারের ট্যাবটা ওপেন করে আমাদের এটাতে ক্লিক দিলে অটোমেটিকলি দেখাবে। আর যদি ব্রোকেন লিঙ্ক না থাকে তাহলে এটাতে হয়তো বা 0 আসবে, তাহলে এই ওয়েবসাইটে আমার কাজ নেই, কারণ এটাতে ব্রোকেন লিঙ্ক নাই। তো আমি সেম ভাবে যদি এই ওয়েবসাইটটাও দেখি যে এটাতে ব্রোকেন লিঙ্ক কোথায় আছে, আমি যদি একটু দেখার ট্রাই করি, সেম ভাবে ভিজিট করার পরে আমি কি করব, চেক মাই লিঙ্কে একটা ক্লিক দিব। চেক মাই লিঙ্কে ক্লিক দিলে দেখি সে ভ্যালিড লিঙ্কটা খোঁজা শুরু করছে এবং ইনভ্যালিড লিঙ্ক 10টা পাইছে। দেখি ইনভ্যালিড লিঙ্কগুলো কোথায়, আমাদের নিচের দিকে আসলে লাল কালার দেখাবে বা রেড মার্ক হয়ে আসবে। ওকে, আমরা একটু নিচের দিকে যাই। এই যে যেমন দেখেন 404 ইরর, এই যে একটা ব্যাক লিঙ্ক যে সে করছে, আমরা যদি এই লিঙ্কে ক্লিক দেই, এই লিঙ্কে ক্লিক দিলে আমাদেরকে দেখাবে যে নট ফাউন্ড। এই যে দেখেন নাথিং ফাউন্ড, তাই না? মানে এই যে একটা তথ্য দেওয়া ছিল, যেমন এই ওয়েবসাইট, এটাতে যদি আমি ক্লিক দিই, দেখেন সে একটা কিন্তু গ্রিন কালারটাতে অবশ্যই কোনো একটা তথ্য আছে যে অন্য একটা ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে। এই ওয়েবসাইট থেকে আমাকে, আমাদের মেইন ওয়েবসাইট ছিল এইটা, তাই না? এগুলা না, এগুলো ক্যাটাগরি, বা এখানে এই পোস্টের ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। হ্যাঁ, রেড আর গ্রিন সব জায়গায় যেগুলোতে ব্রোকেন হয়ে আছে সেখানেই রেড করে দিবে সে। তো আমার প্রয়োজন, এই যে দেখেন আমার যেহেতু হেলথ রিলেটেড, এখানে অবশ্যই হেলথ রিলেটেডই তাদের পোস্টগুলো আছে। এই যে যেমন এখানে আমরা দেখতেছি যে তার একটা পোস্ট শো করতেছে, তাই না? সে একটা পোস্ট দিছে বা পারমিশন দিছে। তো এর মাধ্যমে কিন্তু আমরা অন্য ওয়েবসাইটে চলে আসছি। তার মেইন ওয়েবসাইট ছিল অ্যাড্রেস এইটা, আমাদের নিয়ে আসলো এখানে রিডাইরেক্ট করে। যে এই যে ব্রোকেন, মানে ওই সাইটের মাধ্যমে সে একটা ব্যাকলিঙ্ক নিছে, তাই না? ঠিক আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা 404 ইরর পাইলাম, বা আমরা আরো যদি খুঁজে দেখি যে কোথায় আছে,
এইভাবে আমরা এই লিঙ্কটাকে কপি করে নিব, অর্থাৎ এই ইউআরএলটা, যে ইউআরএলটা আমাদের নট ফাউন্ড আসছে, যে এটা ভিজিট করছিলাম এইটাকে আপনি কপি করবেন। কপি করে আমাদের জাস্ট একটা লিস্ট রেডি করব। আমাদের তো আগে লিস্ট রেডি করতে হবে যে আমরা কোন সাইটগুলোতে ব্রোকেন লিঙ্ক নিব। হ্যাঁ, ইউআরএলটা আপনাকে একটা এক্সেল শিট রেডি করে নেবেন। আমরা যদি এক্সেল শিটটা একটু আমি ক্রিয়েট করার চেষ্টা করি, দেখি যে আমাদের একটা এক্সেল নেই। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর জায়গায় প্রথমে রাখবো আমরা ওয়েবসাইট, এরপর হচ্ছে আমি দিলাম হয়তো ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক, এরপরে আমরা দিব হয়তো কন্ট্যাক্ট মেইল। কনফার্মেশন মেইল তো আমাদের এখন এটা আসবে না, কারণ আমরা যখন পোস্ট দেওয়ার পারমিশন দিব তখন কনফার্মেশন লিঙ্ক পাবো। আমি তো তার থেকে আগে অনুমতি চাইতে হবে এটা পোস্ট দেওয়ার জন্য, ঠিক আছে? যে এই জন্য কন্ট্যাক্ট মেইল বা কন্ট্যাক্ট ইনফো, এইভাবে আমরা লিস্টটা আগে রেডি করব। লিস্ট রেডি না করলে আপনি এটাতে কাজ করতে পারবেন না। তো আমরা এই যে ওয়েবসাইট আমার কপি করা ছিল, এটা হচ্ছে main.org, এই পর্যন্ত হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। তাহলে মেইন ওয়েবসাইট যদি এই পর্যন্ত হয়, এরপর হচ্ছে ব্রোকেন লিঙ্কটা কোনটা, তার মানে এই লিঙ্কটা সহ তার ভাঙা আসছে, মানে 404 এরর পাইছি। আর এই ওয়েবসাইটের সাথে আমি যে কন্ট্যাক্ট করব, যে আমি কন্ট্যাক্ট করে আমাকে সে পারমিশন তো দিতে হবে, আদারওয়াইজ তো আমি ওখানে পোস্ট দিতে পারবো না। তো তাদের জন্য কন্ট্যাক্ট আমাদের একটা মেইল খুঁজে দেখতে হবে যে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করব কিভাবে। তাহলে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে একটু আমরা দেখি তাদের কোনো কন্ট্যাক্ট আস নামে কোনো পেজ আছে কিনা। হ্যাঁ, আমরা একটু দেখি যে উপরের দিকে পাবেন, হয়তো বা নিচের দিকে ফুটারে থাকতে পারে, যেমন এই যে অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস নামে এদের পেজ থাকবে। হ্যাঁ, যে আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন তাদের, এই যে কন্ট্যাক্ট আস এখানে আছে। তো কন্ট্যাক্ট আসে তাদের কোনো মেইল বা ফোন নাম্বারও থাকতে পারে, অথবা আপনার কন্ট্যাক্ট ফর্ম দিছে দেখেন সরাসরি, যে আপনার একটা নাম, আপনার ইমেইল, আপনি সাবজেক্ট, মানে কি সাবজেক্টটা হচ্ছে আমরা তার ওখানে একটা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছি, সেইটার অনুমতি চাওয়ার জন্য। আর আমরা এখানে একটা শর্ট মেসেজ তাকে দিব। শর্ট মেসেজটা আমরা কিরকম দিতে পারি দেখেন, এই যে এখানে আমি কিছু ডেমো দিয়ে রাখছি, যে হাই দিয়ে আপনি আপনার নামটা দিলেন, যে আই রিসেন্ট রিসার্চ অ্যাবাউট যে হেলথ টপিক্স, মানে টপিক্সটা হচ্ছে কিওয়ার্ড, যে আমি একটা হেলথ টপিক্স নিয়ে রিসার্চ করতেছি, অ্যান্ড আই ফাউন্ড ইউর ইউআরএল বা কন্টেন্ট, আমি আপনার ইউআরএলটা গুগলে খুঁজে পাইছি, যে কোন ইউআরএলটা সেই ইউআরএলটা দিবেন। এই যে ইউআরএল সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্কের ইউআরএল, যে এই লিঙ্কটা আমি আপনার এখানে খুঁজে পাইলাম, বাট যে রিসোর্স আই লাইক ইট, মানে আমি এটা পছন্দ করি, বাট আই ফাউন্ড এ 404 ইউর পেজ, মানে এটা কোনো তথ্য নাই বা এটা হচ্ছে ব্রোকেন, যে এটা দেওয়ার পরে অন ইউর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটের এই ইউআরএল বা এই লিঙ্কটা ইরর হয়ে আছে, যে প্লিজ চেক অ্যান্ড সলভ অ্যাসআপ মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তারপরে দিতে পারেন যে হুইচ ইউর বেস্ট, যে আই ওয়ান্ট টু সিমিলার টপিকস অথবা সিমিলার কন্টেন্ট আই হ্যাভ, প্লিজ গিভ মি এ পারমিশন ফর ইউর ওয়েবসাইট পোস্টিং, তো আপনার ওয়েবসাইটে পোস্ট দেওয়ার জন্য আমাকে একটা পারমিশন দেন। এইভাবে আমরা তাকে এই মেসেজটা এখানে দিব, যে এর কন্ট্যাক্ট ফর্ম আছে দেখে এখানেই হয়তো দিয়ে দিতে পারছি। আর যাদের কন্ট্যাক্টের জন্য মেইল দিবে আমরা পার্সোনালি তাদের মেইল করবো, যে তাদের মেইল অ্যাড্রেসও অবশ্য দেওয়া আছে, দেখেন info@ তার ওয়েবসাইটের নেম দেওয়া আছে না, এই যে এখানে তার মেইল অ্যাড্রেসও দেওয়া আছে, আমরা মেইলও করতে পারি। তো এইভাবে যদি কন্ট্যাক্ট যদি মেইল না দিয়ে শুধু কন্ট্যাক্ট ফর্ম দেওয়া থাকে, তাহলে আমরা কন্ট্যাক্টের জায়গায় এখানে এটা লিখে রাখবো। আর এরপরে যদি কন্ট্যাক্ট মেইল, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, আর এটা দেবো কন্ট্যাক্ট মেইল। যদি মেইল অ্যাড্রেস থাকে মেইলটা দিব, আর ফর্ম থাকলে ফর্মের লিঙ্কটা রাখবো। এটা আমাদের সুবিধাতে, একটু লিস্ট কালেকশনের জন্য শুধু, ঠিক আছে?
এইভাবে হচ্ছে আমাদের ব্রকেন লিঙ্ক এইভাবে 50টা 100টা যদি করার প্রয়োজন হয় এগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো হ্যাঁ, এগুলোই হচ্ছে ব্রোকেন লিঙ্ক, এভাবে আমাদেরকে করতে হবে। যখন আমি পারমিশন নিব তো তারা আমাকে মেইলে যদি পারমিশন দেয় আমার কন্টেন্ট বা আমার ওয়েবসাইটে কোথায় পোস্ট আছে সেইটা তাকে দেখাইতে হবে। দেন আমি তো ওখানে হাইপার লিঙ্ক করে দিব যে ওইটার মাধ্যমে কোন ব্যাকলিংয়ে ক্লিক দিলে আমার ওয়েবসাইটে আসবে, সে শুধু ওই লিঙ্কটা তার ওয়েবসাইটে এই রিসোর্সের মতো অ্যাডজাস্ট করে দিবে। তবে এটা খুব ইফেক্টিভ। হ্যাঁ, অবশ্যই অ্যাঙ্কর টেক্সট তৈরি করে দিতে হবে। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট তৈরি করে দিতে হবে। এইভাবে আমাদের ব্রকেন লিঙ্কগুলো করতে হবে। যে ফার্স্ট অবস্থায় পারমিশন, আমাদের এখন যে কয়টা ব্যাকলিঙ্ক করব সবগুলোরই আগে পারমিশন নিতে হবে। তবে এগুলো খুবই পপুলার এবং খুব ইফেক্টিভ একটা ওয়েবসাইটের এসইও র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ, যে এইভাবে ব্রকেন লিঙ্ক করতে হবে। তো ব্রকেন লিঙ্ক সেমভাবে করার পরে আমরা যদি আসি গেস্ট পোস্টিং, তো গেস্ট পোস্টিং নিয়ে গত দিনেও আলোচনা করছিলাম। গেস্ট পোস্টিং মানে হচ্ছে যে আপনার একটা কোশ্চেন ছিল। জি বলেন। যে ভাই কন্টাক্ট কাজ দেখাইছেন ওইখানে কি আমার পার্সোনাল মেইল দিয়ে কাজ করব নাকি ক্লায়েন্টের জন্য যেটা বানাবো ওটা দিয়ে? হ্যাঁ, আপনি যেটা দিয়ে করেন সেটা কোনো সমস্যা নাই। আর সবচাইতে ভালো হয় যে আপনি নতুন মেইলটা দিয়েই করবেন, কারণ ক্লায়েন্ট যদি আপনার থেকে ডকুমেন্ট চায় যে আপনি তার সাথে যে কথা বলছেন বা মেসেজে কথাবার্তা হয়েছে তার প্রুফ কোথায়। হ্যাঁ, এই জন্য ভালো হবে আপনি ক্লায়েন্টের পারপাসে যে মেইলটা ইউজ করবেন সব জায়গায় আপনার সেই মেইলটা ইউজ করাই বেটার। আর তাহলে গেস্ট পোস্টের যে বিষয়টা, গেস্ট মানে হচ্ছে অতিথি। সেম ভাবেও অনেকেই বা অনেক ওয়েবসাইটগুলোয় যারা সার্ভিস দিয়ে থাকে যে আপনি গেস্ট বা একজন অতিথি হিসেবে তার ওয়েবসাইটে পোস্ট দেওয়ার পারমিশন দেয়। তো এটাও খোঁজার জন্য এক নাম্বারটায় আমি সাজেস্ট করব যে ইওর কিওয়ার্ড, এরপরে হচ্ছে ইন ইউআরএল রাইট ফর আস, এটা লিখে সার্চ করলে খুব ভালো ভালো সাইট আপনার সামনে আসবে যারা কিনা গেস্ট পোস্ট প্রোভাইড করে থাকে বা আপনি অ্যালাউ করে থাকে। তো আমরা সেম ভাবে এখানে যদি লিখি ইওর কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড, ফরম্যাটটা একই থাকবে। আপনি যত ক্লায়েন্টের জন্য কাজ করবেন শুধু কিওয়ার্ড চেঞ্জ হবে, সার্চ টার্মটা একই থাকবে। ওকে, স্যার আমরা কোন জায়গায় বিবি কোড ইউজ করব বা কোন জায়গায় ওয়েব ইউজ করব? এইগুলোতে HTML কোড লাগবে না, লাগবে না গেস্টে লাগবে না। আপনি অ্যাঙ্কর টেক্সট ওখানে হাইপার লিঙ্ক করে দিলে হয়ে যাবে। অ্যাঙ্কর টেক্সটটা আপনি HTML কোড দিয়ে করতে হবে না, তখন পোস্টের নিচে ওরা ওয়েবসাইট থেকে করে দিলে ওটা লাগে না। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট কিভাবে তৈরি করবেন? এই যে আমরা যখন ওই যে এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক দেখছিলাম না অন পেজে, আমরা যখন ড্যাশবোর্ড থেকে পোস্ট দিচ্ছি তখন কি আমাদের HTML বা বিবি কোড করে করা লাগছে না? আমরা সিলেক্ট করে একটা ব্যাকলিঙ্ক হাইপার লিঙ্ক পিছনে লাগাইছিলাম, তাই না? ঠিক সেম ভাবে ওয়েবসাইটে পোস্ট দিতে গিয়ে ওইভাবে ওরাই দিয়ে দিবে। আমরা শুধু ওয়ার্ড ফাইলে যদি দেখে দেই, হ্যাঁ, যেমন এই যে একটা ওয়ার্ড ফাইল, ধরেন এক্সাম্পল এই যে এটা ধরেন আমার একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো আমি চাচ্ছি যে সার্চ ইঞ্জিন লেখাটাতে আমার হাইপার লিঙ্ক হোক। তার মানে ওই যে ওয়েবসাইটে রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে একটা লিঙ্ক অ্যাড করার অপশন আছে। জাস্ট এখানে আপনি সেই লেখাটা দিয়ে যদি করে দেন দেখেন এখানে হাইপার লিঙ্ক হয়ে গেছে। এর নিচে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকবে, তাহলে সে তার ওয়েবসাইটে বুঝতে পারবে যে আমাকে এইটাতে অ্যাঙ্কর সে চাচ্ছে, সে ওইটা করে দিবে। মানে আমরা যার থেকে পারমিশন চাচ্ছি ওইটা তো সেম হবে না, ওটা তো করতে হবে না। ওরা এইভাবে অ্যাঙ্কর লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট করে দিবে ওরাই। হ্যাঁ, আমাদের শুধু লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে করতে হবে, ব্লগ কমেন্টের ক্ষেত্রে করতে হবে, এগুলোতে ফোরাম পোস্টিংও করতে হবে। তবে হচ্ছে যে আমাদের রিসোর্স ব্যাকলিঙ্ক এবং হচ্ছে এই গেস্ট পোস্টিং এর জন্য আমাদের এই কোড ইউজ করতে হবে না। আমাদের আর্টিকেলে শুধু দেখে দিব যে কোথায় অ্যাঙ্করটা হবে বা ক্লিকেবল লিঙ্ক হবে। ঠিক আছে, এই যে আমরা ওয়েবসাইটগুলো পেলাম যে আমাদের কিওয়ার্ড ইন ইউআরএল রাইট ফর আস, এটা লিখে সার্চ করলে দেখেন গেস্ট পোস্টের অনেক সাইটগুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা একটা একটা করে এই সাইটগুলো ওপেন করব। ওপেন করার পরে আমরা সেমভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। দেখেন কন্ট্যাক্ট করার জন্য আমরা হয়তো গেস্ট পোস্টের সাইটের নিচের দিকে খেয়াল করে দেখব যে কন্ট্যাক্ট, দেখেন আপনি যদি তাদের সাথে পোস্ট দিতে চান, এই যে তাদের একটা কন্ট্যাক্ট মেইল দিছে, এই যে এই মেইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে হয়তো যে আপনি কি কি রিলেটেড পোস্টগুলো দিতে পারবেন। এই যে দেখেন এখানে তারা দিয়ে রাখছে যে হিয়ার ইজ দ্য লিস্ট অফ সাম সাজেশন টপিক ইউ ক্যান রাইট অ্যাবাউট
যেহেতু আমাদের হেলথ রিলেটেড, আমরা হেলথ রিলেটেড তারা কি কি অ্যালাউ করবে তারা একটা সাজেশন দিছে, আপনি এটার উপর নির্ভর করে হয়তো আর্টিকেলটা আপনি লিখতে পারেন। ঠিক আছে, এই টপিকসগুলো আমরা দেখে নিব। এরপরে হচ্ছে যে আরো নিচের দিকে যদি দেখি তারা কত ওয়ার্ডের, যেখানে এখানে বলতেছে 100% ইউনিক, মানে আপনার কন্টেন্টটা যাতে ইউনিক হয় এবং অ্যাট লিস্ট অর্থাৎ সর্বনিম্ন 600 ক্যারেক্টার হতে হবে, 600 ওয়ার্ডের নিচে নিবে না, 600 ওয়ার্ডের বড় হইলেও সমস্যা নেই, তো 600 ওয়ার্ডের প্লাস হইতে হবে। এবং হচ্ছে তারা অ্যালাউ করবে 2টা ডু ফলো লিঙ্ক, তারা 2টা লিঙ্ক দিবে। আপনি একটা কন্টেন্টের মধ্যে 2, 4, 5টা ব্যাক লিঙ্ক চাইলে বা অ্যাঙ্কর করতে চাইলে দিবে না, তারা 2টা লিঙ্ক করবে বা 2টা জায়গায় আপনি হাইপার লিঙ্ক করে দিতে পারবেন পুরো আর্টিকেলের মধ্যে। এখানে তাদের রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। তাহলে আপনি সেমভাবেও এই গেস্ট পোস্ট করার জন্য যে আপনি কি করবেন, গেস্ট পোস্ট আপনি যখন লিস্ট, আমাদের ফার্স্ট অবস্থায় এগুলোর জন্য আগে লিস্ট কালেক্ট করতে হবে। ব্রোকেন লিঙ্ক ধরে নিলাম আমি, এইভাবে আপনি বাকিগুলো কালেক্ট করে নিলেন। এখান থেকে আমি হয়তো করতেছি কি যে এখন আবার আমি গেস্ট পোস্টের কাজ করব। আমি গেস্ট পোস্টটা এখানে রেখে দিচ্ছি, যে গেস্ট পোস্ট রাখার পরে এখানে গেস্ট পোস্টের মেইন প্রথম হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটগুলো খুঁজে পেলাম সেই ওয়েবসাইটের ইউআরএল, এটা হচ্ছে ওয়েবসাইটের, এটা হচ্ছে মেইন ওয়েবসাইট দিব .com পর্যন্ত। এই যে এখানে blog.com এই পর্যন্ত হচ্ছে ওয়েবসাইট, এটাতে হচ্ছে হয়তো বা আমাদের পোস্ট ইউআরএল। এরপরে আমরা দিব কন্ট্যাক্ট মেইল, এটাতে যেমন দিছিলাম কন্ট্যাক্ট মেইল। হ্যাঁ, আমি তাহলে যদি তাদের সাথে যে যোগাযোগ করব তার তো একটা মাধ্যম লাগবে, তো কন্ট্যাক্ট মেইল। অনেক ওয়েবসাইটে দেখবেন এরকম কন্ট্যাক্ট মেইল দেওয়া থাকবে না, যে তার ওখানে হয়তো কন্ট্যাক্ট ফর্ম আছে। আচ্ছা, এই লেখাটা মনে হয় কপি হবে না, এটা কন্ট্যাক্ট মেইল কাটটা দিব আমারটা। হ্যাঁ অবশ্যই না, এটা আপনি তো আপনার মেইল থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনার মেইল বা আপনি ক্লায়েন্টের জন্য যে মেইল দিয়ে কাজ করবেন সেটা। আচ্ছা, এটা কপি করতে দিচ্ছে না, এটা আপনারা টেক্সট করে নেবেন, নিয়ে এখানে লিখে রাখবেন। আমার কন্ট্যাক্ট মেইলটা দিয়ে দিব নাকি উনি যে ওয়েবসাইটে কন্ট্যাক্ট মেইলটা দিব? এটা তো লিস্ট, হ্যাঁ, এই লিস্টে অবশ্যই আপনি কার সাথে যোগাযোগ করবেন, এই যে এই ওয়েবসাইটের ওনারের সাথে। তাহলে তার মেইলটা আমি কেন রাখতেছি, আমি তাকে মেইল করব আমার মেইল থেকে, যে সেই মেইলে আমরা কিভাবে মেইল করব, যে এখানে সেম ভাবে দেওয়া আছে। দেখেন এখানে আপনারা তো দিছে, আমি 2টা ডেমো লিখে রাখছি। হ্যাঁ, আপনার নামটা দিয়ে দিলেন, যে আপনি ভালো আছেন এরকম হয়তো বলতেছেন, যে আমি আপনার ওয়েবসাইটটা দেখলাম যে আপনি গেস্ট পোস্ট অ্যালাউ করে থাকেন, যে আমি সেই রিলেটেড আমার কিছু গুড কোয়ালিটি কন্টেন্ট আছে, আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এগুলো পোস্ট করতে পারেন। মেইলটা বুঝলাম স্যার, কিন্তু আমি যে ওই এক্সেলে দিব, হ্যাঁ, ওখানে মধ্যে মেইল আমারটা দিব নাকি ওনারটা দিব? ওনারটা দিবেন, যে ওয়েবসাইট মানে থেকে যারা পাঠাবো পাঠাবো তার মেইলটা রাখবেন। আপনার মেইল তো আপনি জানেনই, কারণ আমরা যেই সাইটগুলোতে লাগবে না কাস্টমারকে। কাস্টমারকে আপনার দিবেন কেন, আপনি কাস্টমারে যখন মেইল করবেন সে তো আপনার মেইল অ্যাড্রেস পেয়েই যাচ্ছে যে আপনি কোন মেইল থেকে মেইল করছেন। আর আমি তাদের মেইলগুলো কালেক্ট করতেছি, আমি কিন্তু এই যে এই সাইটটা ভিন্ন, এই সাইটটা ভিন্ন, এই সাইটটা ভিন্ন, এক একজনের কন্ট্যাক্ট মেইল কিন্তু আলাদা আলাদা। আমি পরবর্তীতে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করব, মেইলগুলো লিস্ট থাকতে হবে না, এই জন্যই লিস্ট। আর আমার একটা মেইল থেকেই তো সবাইকে মেইল করব, এই জন্য আমাকে এটা লাগতেছে না। জাস্ট আপনি তাদের এই যে কন্ট্যাক্ট, এই যে মেইলটা নিয়ে আপনি সুন্দর করে কপি করে এখানে কন্ট্যাক্ট মেইলটা রেখে দিবেন, তাতে আমাদের পরবর্তীতে সুবিধা হবে যে আমরা তাদেরকে মেইল সেন্ড করতে। হ্যাঁ, যে আমি কোন মেইলটাতে সেন্ড করব তাদেরকে। এভাবে আপনারা গেস্ট পোস্টের লিস্টটাও কালেক্ট করে নেবেন, আর এভাবে ডেমো আপনাদের মতো করে সুন্দর করে লিখে দিয়ে দিবেন। আর একটু স্মার্ট ভাবে লিখলে আরো ভালো হয়, যে যেমন হচ্ছে যে উই হ্যাভ সাম রাইট অ্যাবাউট ফুড, মানে যেটা একটা ফুড রিলেটেড, যা বা আপনি এখানে দিবেন যে হেলথ রিলেটেড আমি একটা পোস্ট দিতে চাচ্ছি, যে আপনার তার সাথে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, স্কাইপে দিতে পারেন, আপনার পার্সোনাল মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। এটা সুন্দরভাবে বললেন যে আই অ্যাম অ্যাভেলেবল এনি টাইম, যে কোনো সময়ে আমি ফ্রি আছি, উই ক্যান টক মোর, যে আমরা আরো কথা বলতে পারি, আপনি চাইলে আমাকে মেসেঞ্জারও নক করতে পারেন। ঠিক আছে, এভাবে আমরা একটা তাকে সুন্দরভাবে রিপ্লাই মেইল, তাতে ওরা স্প্যামিং মনে করবে না যে আপনি একটা বিজনেস পারপাসে তাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন। অবশ্যই তারা রেসপন্স করবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গেস্ট পোস্টগুলো হয় আপনার চার্জ এর বিনিময়ে, অর্থাৎ একটা পেমেন্ট চায়, যে একটা গেস্ট পোস্টের জন্য হয়তো $2, $5, $10 চার্জ নিতে পারে।
অবশ্যই সেই চার্জটা আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, কারণ আপনি তো আর ফ্রিতে গেস্ট পোস্ট অ্যালাউ করবেন না হয়তো। তবে আপনি ট্রাই করবেন তাদের সাথে কমিউনিকেশন করে বা মেসেজে কথা বলে যে ফ্রিতে দেওয়া যায় কি না। একান্তভাবে যদি তারা না অ্যালাউ করে তখন আমাদেরকে পেমেন্টে যেতে হবে। একটা আমরা গেস্ট পোস্টিং তৈরি করার জন্য আমাদের থেকে $10 চার্জ করবো, তাহলে আমরা চার্জ করবো কত? হ্যাঁ, তাহলে আপনি ধরেন আপনার কাজের জন্য $10 নিলেন আর এটাতে চার্জ নিলেন আলাদা এক্সট্রা $10। আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে এই সাইটগুলোতে পোস্ট দিতে গেলে প্রতি সাইটের একটা মিনিমাম রেট, এক্সাম্পল যে $5 সে চার্জ করে। তাহলে আপনি তো আপনার কাজের চার্জ নেবেন আর ওটা হচ্ছে সার্ভিস চার্জ, মানে আপনারটা সার্ভিস আর ওটা হচ্ছে ওটা কস্টিং হবে ওই ওয়েবসাইটে পোস্ট দেওয়ার জন্য। আমার সার্ভিসেস কত হবে একটা গেস্ট পোস্টের জন্য? অনেক সময় $5 দিয়ে দেয়, $10 দিয়ে দেয়, আবার $2 দিয়ে দেয়। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে বা আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। বাট ওখানে যে আমি যে কষ্টটা করব মানে গেস্ট পোস্টিংটা অ্যাপ্রুভ করার জন্য, হ্যাঁ। ওটা কাস্টমার দিয়ে দিবে। হ্যাঁ, ওটা কাস্টমারকে দিবে। এইভাবে আমাদেরকে এখানেও দেখেন এই ওয়েবসাইটটাতেও তারা কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছে। গেস্ট পোস্টের যে 600 ওয়ার্ডের আর্টিকেল হতে হবে এবং অলওয়েজ আর্টিকেলগুলো আপনাদের ইউনিক হতে হবে। যে ইউনিক আর্টিকেল ছাড়া কোনো ওয়েবসাইটে আপনাকে পারমিশন দিবে না যে তার ওয়েবসাইটে গিয়ে পোস্ট দেওয়ার, ঠিক আছে? এইভাবে আমাদের গেস্ট পোস্টগুলো করতে হবে। এই যে এদের কন্ট্যাক্ট ফর্ম দিয়ে রাখছে, তাহলে আমরা সেমভাবে তাদের সাথে এখানে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো যে আমাদের কন্ট্যাক্টে এই ফরম্যাটগুলো দিয়ে আমি সুন্দরভাবে তাকে মেইল করবো। তারপর সেম কে পাবেন। হ্যাঁ, সেম ভাবে বা আপনি আপনার মতো করেও লিখতে পারেন। এটা আমি বোঝানোর জন্য এইভাবে দিয়ে রাখছি। এভাবে আমাদের গেস্ট পোস্টগুলো কমপ্লিট করতে হবে। তো গেস্ট পোস্টের পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ব্লগ অথরাইজ ব্যাকলিং। ব্লগ অথরাইজ ব্যাকলিং মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্লগ সাইটগুলো আছে, একটা ওয়েবসাইট এবং যে ব্লগ সাইটে সাধারণত বিভিন্ন টপিকস নিয়ে মাল্টি আর্টিকেল থাকে, তাই না? অথরাইজ মানে হচ্ছে মালিকানাধীন, যে যে যাদের ব্লগের মালিকদের সাথে কন্টাক্ট করে আমি পোস্ট দেওয়ার ট্রাই করব। অথরাইজ বলতে ওটা UTH। হ্যাঁ, অথরাইজ। হ্যাঁ। হ্যাঁ, তো এই যে ব্লগ সাইটগুলো আছে এই আমরা কোথায় থেকে পাবো? গুগল ইমেজ থেকে পেতে পারি, টুইটার থেকে পেতে পারি, পিন্টারেস্ট থেকে পেতে পারি এবং কি লিঙ্কডইন থেকে পেতে পারি। তো আমরা যদি পিন্টারেস্টে যাই, আপনাদের পিন্টারেস্টের ক্লাস যদিও আরো অনেক পরে আছে, আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো পরে দেখাবো। আজকে এগুলো নিয়ে ডিসকাস করব না, জাস্ট আমি দেখাই যে কিভাবে এগুলো ইনফরমেশনগুলো আমাদের কালেক্ট করতে হয়, ঠিক আছে? পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুকের মতোই, যে ফেসবুক টুইটারের মতোই মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম পিন্টারেস্ট। অনেক হিউজ অডিয়েন্স আছে, অনেক মানে হিউজ পরিমাণ অডিয়েন্স পিন্টারেস্টে আছে, ঠিক আছে? এগুলো কাজগুলো কিভাবে সোশ্যাল মিডিয়া করে এগুলো হ্যাঁ, বাঙালি সাধারণত ফেসবুকের উপরে ডিপেন্ডেন্ট, বাট ফেসবুকের চাইতে আমি সেই দিন পেজ র্যাঙ্ক দেখালাম যে টুইটারের পেজ র্যাঙ্ক বেশি, মানে বেশি পরিমাণ ভিজিটর ফেসবুকের চাইতে টুইটার ইউজ করে। আমরা বাঙালি হয়তো ফেসবুক বেশি ইউজ করি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো পপুলার যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবই, কিন্তু আমরা হয়তো ফেসবুক ইউজ করি, ঠিক আছে? তবে আমরা ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে গেলে এই প্ল্যাটফর্মে আমাদের কাজ করতে হবে। তো ঠিক pinterest.com এ এসে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আসলে শর্টকাটে দেখাই যে তেমন কিছু করতে হবে না, জাস্ট অ্যাকাউন্ট আপনি pinterest.com-টা ভিজিট করবেন। pinterest.com ভিজিট করার পরে আপনাকে এখানে সাইন আপ করতে বলবে, যে আমরা যদি সাইন আপ মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন। আপনি আপনার নেম অথবা আপনার একটা পাসওয়ার্ড আপনার কন্টিনিউ দিলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন, অথবা আপনি কানেক্ট উইথ ফেসবুক অর্থাৎ কন্টিনিউ উইথ গুগল, যে আপনি গুগলের সাথে গুগল মেইলটা লগ ইন করা থাকলে সরাসরি সেটার সাথেই কন্টিনিউ হয়ে যাবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এভাবে ড্যাশবোর্ডে চলে আসবো। আপনার অ্যাকাউন্টটা অবশ্যই একটু প্রফেশনাল ভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন, কারণ এই যে আমরা যদি আমাদের প্রোফাইলে আসি, প্রোফাইল থেকে আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে গেলে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা সাজানোর জন্য আপনি আপনার সুন্দর করে নামটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার একটা ইউজার নেম দিবেন যেটা দিয়ে সার্চ করলে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আপনার লিঙ্কটা খুঁজে পাবেন, মানে আপনার একটা প্রোফাইল লিঙ্ক হয়ে যাবে। যেমন আমরা ফেসবুকে ইউজার নেম সেট করি, তাই না? এই যে যেমন আমরা যদি pinterest.com এর পরে সেলিম এসইও জাস্ট কেউ লেখে, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আমার প্রোফাইলটাই পেয়ে যাবে, কারণ জাকিউল হাসান সেলিম আরো অনেকেই থাকতে পারে, কিন্তু এক্সাক্ট ভাবে এটা দিয়ে সার্চ করলে আমাকেই পাবে।
এরপরে হচ্ছে আপনার সম্পর্কে একটু লিখলেন, যেমন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, হ্যাঁ এভাবে দিয়ে দিলেন। আপনার যদি পার্সোনাল ব্লগ সাইট থাকে দিলেন, অথবা না থাকলে দরকার নেই। এরপর লোকেশন দিলেন, দিয়ে একটা আপডেট দিয়ে দিবেন। প্রোফাইলটা এভাবে সাজাবেন, প্রোফাইল পিকচার দিবেন একটা, তাতে এটা একটু প্রোফাইলটা আপনার আপডেট হবে, তাই না? প্রোফাইলটা এভাবে রেডি করে নেবেন। আর এখানে দুই ধর পিন্টারেস্টে সাধারণত দুইটা অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তবে পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের কাজ মোটামুটি একই, কিছু ফিচার কম বেশি আছে। কারণ আমরা যেমন ফেসবুকে পেইড বিজ্ঞাপন করা যায়, গুগলে পেইড বিজ্ঞাপন করা যায়, ঠিক পিন্টারেস্টেও পেইড বিজ্ঞাপন দিতে পারবেন, যেটা কিনা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পারবেন না, বিজনেস অ্যাকাউন্ট থেকে পারবেন। এইটুকুই তফাৎ। তবে আমাদের এখন পেইড বিজ্ঞাপন লাগতেছে না, আমরা পার্সোনালটা দেখি। যখন পিন্টারেস্টে ক্লাস আসবে তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। ওকে, তো অ্যাকাউন্টটা এভাবে কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রোফাইলটা এভাবে সাধারণত দেখাবে। তো এই যে আমরা দেখতেছি আমাদের বিভিন্ন ধরনের ইমেজ পাবো। পিন্টারেস্টটা ইউজ হয় সাধারণত ইমেজের জন্য বা ছবির জন্য। আমরা একটু আগেই গুগলে সার্চ করছিলাম, দেখেন এখানে সার্চ করার ফলেও পিন্টারেস্টের কিছু সাইট মনে হয় আমাদের সামনে চলে আসছিল। পিন্টারেস্টটা দ্রুত গুগলে র্যাঙ্ক হয়। এইটাতে না কোনটাতে দেখলাম, এই যে যেমন এখানে দেখেন যে আমাদের রিসোর্স ব্যাকলিংক খুঁজতে গিয়ে পিন্টারেস্টের লিঙ্কটা চলে আসছে, তাই না? আমি যদি এটাতে ক্লিক দেই, দেখেন আমাকে সে পিন্টারেস্টে নিয়ে যাচ্ছে এবং পিন্টারেস্টে হেলথ রিলেটেড তার একটা ছবি দেখাবে আমাকে। এই যে দেখেন এখানে হয়তো হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড অনেক ছবিগুলো আছে, তাই না? এই ছবিগুলোকে সাধারণত বলা হয়, এই ছবিগুলোকে আমাদের পিন করতে হয়। আর এগুলো প্রতিটা এক একটা করে বোর্ড। তো এগুলো বোর্ড কি আর পিন কি এগুলো নিয়ে আমি এখন আর আলোচনা করব না, কারণ এটা আমাদের আজকের ক্লাসের টপিকস না। তো এই যে আমরা যখন পিন্টারেস্টে আসলাম, পিন্টারেস্টে আসার মূল উদ্দেশ্য ছিল আমাদের এই যে ব্লগ অথরাইজ ব্যাকলিংক করার জন্য। তো ব্লগ অথরাইজ ব্যাকলিংক করার জন্য আমরা সাধারণত খুঁজে বের করব, এখানে যা লিখে সার্চ করব আমাদের সেই রিলেটেড পার্সন বা ছবিগুলো আমাদের সামনে চলে আসবে, তাই না? আমি একটু দেখি যে হেলথ টিপস, বা আমি হয়তো বা ফুড ব্লগার, যে ফুড ব্লগার নিয়ে কাজ করতেছি। দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের ছবি আসছে ফুড রিলেটেড। তো আমাকে খুঁজে বের করার দরকার পিপল, মানে ফুড রিলেটেড যারা ওনার এই পিন করছে অথবা ওই ব্লগের মালিক, তাই না? এটার জন্য আমরা সার্চ করলে এখানে দেখেন অল পিনস লেখা আছে। তো অল পিনসে ক্লিক করে আমরা পিপলটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? আমরা পিপল খুঁজতেছি। এই যে দেখেন আমরা পিপল খুঁজলে পার্সনগুলোকে পাবো। এক একজনের দেখেন 121কে ফলোয়ার, 51কে ফলোয়ার, বিশাল বড় বড় এগুলো অথরিটি সম্পূর্ণ একটা করে প্রোফাইল না? অবশ্যই ভালো মানের ব্লগার। তো দেখেন আমরা তার প্রোফাইলটা যদি ওপেন করি পিন্টারেস্টে, আমরা প্রত্যেকের একটা করে পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগ সাইট পাবো, যারা বিভিন্ন ধরনের লেখার পারমিশন দিয়ে থাকে। এই যে তার ওয়েবসাইট, আমরা যদি তার ওয়েবসাইটটা ভিজিট করি, আমরা ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পারবো যে সেমভাবে এই ওয়েবসাইটে ফুড রিলেটেড অবশ্যই পোস্ট আছে, যেহেতু সে ফুড ব্লগার। আর যারা ব্লগার হয় তারা সাধারণত মাল্টি ইউজার থাকে, অনেককে বাইরে থেকেও পোস্ট পাবলিশ করার অনুমতি দিয়ে থাকে, ঠিক আছে? তো এই যে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছি, হয়তো যে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা তার এই ব্লগে আমরা একটা পোস্ট দিব, যে পোস্টের মাধ্যমে কোথাও হাইপার লিঙ্কের মাধ্যমে রিডাইরেক্ট করে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে কাস্টমারকে। ওকে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ঠিক সেম ভাবেও এই ওয়েবসাইটের সাথে আমাকে কন্ট্যাক্ট করতে হবে। আমরা যদি তার এখান থেকে আমরা কন্ট্যাক্ট আস খুঁজে দেখবো যে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের কোনো ওয়ে আছে কিনা। এই যে যেমন কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট করার জন্য তার একটা কন্ট্যাক্ট মেইল দিছে, তাই না? তাহলে আমরা এই ব্লগ অথরাইজ ব্যাকলিংক করার জন্য আমরা সেম ভাবে যে এক্সেল শিটটা রেডি করলাম, যে আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, সেম ভাবে লিস্ট কালেক্ট করব। এখন আমরা ব্লগ অথরাইজ ব্যাকলিংক। তো ব্লগ অথরাইজ ব্যাকলিংক করার জন্য আমরা এইভাবে আগে লিস্টটা রেডি করলাম। আর এখানে কি রাখবো? ওয়েবসাইট। কোন ওয়েবসাইট? যে ওয়েবসাইটের সাথে আমরা পোস্ট দিতে চাচ্ছি বা কন্ট্যাক্ট করতে চাচ্ছি সেই ওয়েবসাইট।
এটা কন্ট্যাক্ট লাগবে না, .com পর্যন্ত, এবং কন্ট্যাক্ট ইনফো এটা হচ্ছে ওয়েবসাইট। আমি যদি নিচে একটা ঘর করে নেই, আমরা হয়তো এখানে রাখতেছি ওয়েবসাইট। ওয়েবসাইটের পরে আমাদের লাগবে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো বা কন্ট্যাক্ট মেইল। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে তাদের সাথে তো আমাদের কন্ট্যাক্ট করতে হচ্ছে, তাই না? তো আমরা কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করব সেই সোর্সটা তো আমাদের জানতে হবে, বা তাদের সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করব। এই জন্য ওয়েবসাইট, কন্ট্যাক্ট মেইল, আমি তার জন্য এই যে ওয়েবসাইটে তার সাথে যে কন্ট্যাক্ট করব, আমি এখান থেকে তার কন্ট্যাক্ট মেইলটা পাইছি। ঠিক, আমি তার মেইলটাও লিখে রাখবো সুন্দর করে। এভাবে আমি যতগুলো সাইট বা পিন্টারেস্ট থেকে বের করতেছি, যে দেখেন অনেক ইউজার এখানে আমাদের আছে, প্রত্যেককে আমি যদি প্রোফাইল ভিউ করি, প্রত্যেককে ওয়েবসাইট আছে একটা করে, সেই ওয়েবসাইটেও আমরা কন্ট্যাক্ট করতে পারি, অথবা তাকে এখানেও আপনি মেসেজ করতে পারবেন। হ্যাঁ, এখানে তাদেরকে আমরা মেসেজ করতে পারবো, যে মেসেজ করে আমরা তার সাথে কমিউনিকেশন করতে পারি যে আপনার যে পার্সোনাল ব্লগ সাইট আছে, আমি এই ফুড রিলেটেড অথবা হেলথ রিলেটেড আমি আপনার ওখানে একটা কন্টেন্ট পোস্ট করতে চাচ্ছি, দেখবেন সে আপনাকে পারমিশন দিয়ে দিবে। এই যে দেখেন তার এই যে ওয়েবসাইট আছে, এই যে আমরা যদি তার ওয়েবসাইটটা ভিজিট করি, ঠিক এইভাবে ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমাদেরকে রেডি করতে হবে। আমি যদি তার সেকেন্ড ওয়েবসাইটটা নেই, সেকেন্ড ওয়েবসাইটটা নিলাম, এরপরে এই ওয়েবসাইটের সাথে আমি কন্ট্যাক্ট কিভাবে করব, এই ওয়েবসাইট ভিজিট করার পরে আমরা হয়তো নিচের দিকে দেখতে পারবো যে তার কন্ট্যাক্ট করার জন্য কোনো পারমিশন আছে কিনা বা ওয়ে আছে কিনা। আমরা প্রথমে হেডারে দেখব, আর নিচের দিকে ফুটারে দেখতে পারি যে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট, যে তার সাথে কিভাবে যোগাযোগ করব। কন্ট্যাক্টে গেলে দেখেন এই যে তার কন্ট্যাক্ট করার জন্য মেইল অ্যাড্রেস দিছে, তাহলে আমরা এই ওয়েবসাইটের জন্য এই কন্ট্যাক্ট মেইলটা লিখে রাখবো। তো আমরা কন্ট্যাক্ট মেইলগুলো কেন কালেক্ট করতেছি, আমরা তাদেরকেও সেমভাবে মেসেজ করব। ওকে, এই যে আগে যেভাবে মেসেজ করছিলাম সেমভাবে মেসেজ করব, যে আমরা যেহেতু এখন খুঁজতেছি এগুলো হচ্ছে যে ফুড ব্লগার, ফুড নিয়ে, তা আমি হয়তো তাকে চাচ্ছি যে আমারও ফুড রিলেটেড ওয়েবসাইট আছে, আমার কাছে সুন্দর আর্টিকেল আছে, আমি আপনার ব্লগ সাইটে আমি একটা কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছি, আর সেই কন্টেন্টে আমি আমার ওখান থেকে একটা ব্যাকলিঙ্ক নিতে চাচ্ছি। ঠিক আছে, এইভাবে আমাদেরকে মেইল করতে হবে। হ্যাঁ, এটাতে দিতে হবে, ওই আর্টিকেলের মধ্যেই আপনাকে দিয়ে দিতে হবে। এভাবে ব্লগ অথরাইজ ব্যাকলিঙ্ক করতে হবে, মানে ইমেজ যেটা করব ওটার মধ্যে, হ্যাঁ ওইটার মধ্যে থাকবে। এরপরে হচ্ছে যে আমরা ইনফোগ্রাফিক ব্যাকলিঙ্ক। তো এখন কথা, ইনফোগ্রাফিক্সটা কি জিনিস আমরা কি বুঝি? ইনফোগ্রাফিক বুঝি না, গ্রাফিক্স মানে তো বুঝি কোনো চিত্র, আর ইনফো মানে হচ্ছে ইনফরমেশন, মানে চিত্রের মাধ্যমে বা কোনো ছবির মাধ্যমে কোনো কিছুর বহিঃপ্রকাশ করা। তো আমরা যদি একটু গুগলে দেখি, অবশ্যই এই ইনফোগ্রাফিক পিকচারগুলো বা ইমেজগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, আপনাকে শুধু ব্যাকলিঙ্ক করতে হবে। তো আমরা যদি একটু দেখি যে ইনফোগ্রাফিক শুধু দেই, ব্যাকলিঙ্ক দেওয়ার দরকার নেই। আচ্ছা, ইনফোগ্রাফিক যেমন ধরেন এই যে এইটাই আমি যদি একটু ওপেন করি, এই ইমেজটা, যেমন হচ্ছে যে এসইও রিলেটেড একটা ইমেজ আসছে, দেখেন এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারছেন যে ইওর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থাকবে, সেটার জন্য কিছু হয়তো ব্লগ পোস্ট করবেন, সোশ্যাল বুকমার্ক করবেন, প্রেস রিলিজ করবেন, এইগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক, তাই না? এই যে একটা ছবির মাধ্যমে কেউ দেখলেই বুঝতে পারছে। বা আমরা সাধারণত ইলেকট্রিক আইটেম কিনি, কোনো মোবাইল কিনি বা ফোন, যা এইটা কেনার পরে দেখবেন প্যাকেটে আপনার কাছে একটা মেনু বুক দিছে, ছবিগুলো কি ব্যাকলিঙ্ক করা আছে না? এইটা কিভাবে করে আমি সেটা দেখাচ্ছি, যে সেই মেনু বুকটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ফোনের ব্যাক পার্টটা খুলতে হয়, কিভাবে মেমোরি কার্ড উঠাইতে হয়, কিভাবে সিম, এই যে ছবির মাধ্যমে আপনাকে বুঝাই দিচ্ছে, অবশ্যই তার সাথে ইনস্ট্রাকশন লেখাও আছে। এই যে চিত্রের মাধ্যমে বোঝাচ্ছে, এটাকে ইনফোগ্রাফিক বলে। তো এই ইনফোগ্রাফিক গুলো পোস্ট করব কোথায়? এই পোস্ট করার জন্য কিছু ওয়েবসাইট আছে। আপনি যদি গুগলে লিখে সার্চ করেন যে
ইনফোগ্রাফিক সাবমিশন সাইট লিস্ট, আপনি অনেক সাইট পাবেন, ঠিক আছে। আমরা যদি ইনফোগ্রাফিক সাইট লিস্ট গুগলে লিখে জাস্ট সার্চ করবেন, অনেক লিস্ট আপনি পেয়ে যাবেন। এই যে যেমন এই সাইটটাই যদি আমরা ওপেন করি, দেখেন এখানে 40টা সাইট দিয়ে আছে, এটাতে 65টা আছে, এইটাতে 80টা সাইট আছে, তাই না? অনেক সাইটের অভাব নেই, আমরা অনেক সাইট পাবো যে সাইটগুলোতে কিনা ইনফোগ্রাফিক অ্যালাউ করে বা আপনাকে পারমিশন দিবে পোস্ট দেওয়ার জন্য। এই যে 40 ইনফোগ্রাফিক সাবমিশন সাইট। হ্যাঁ, তো আমরা একটু সাইটগুলো দেখি যে কোন কোন সাইটগুলো। আমরা নিচের দিকে গিয়ে খেয়াল করে দেখতে পারবো যে এই সাইটগুলো আপনাকে পারমিশন দিবে ইনফোগ্রাফিক পোস্ট দেওয়ার জন্য। এই যে এখানে সাইটের লিস্টগুলো দিয়ে রাখছে। আমরা যদি আরো নিচের দিকে আসি, এই যে দেখেন এই যে সাইটের লিস্ট দিচ্ছে নাম সহ, তাই না? এবং ডোমেইন অথরিটি কত সেটাও এখানে দেওয়া আছে। আমরা যদি এই নিচের দিকে যাই, এটাতেও আছে। দেখেন প্রতিটা সাইটে তারা ডোমেইন অথরিটি লিখে রাখে, তার মানে হাই ডোমেইন অথরিটি না? তাহলে এই সাইটগুলোতে যদি আমরা পোস্ট করে আসি, আমরা এইগুলো থেকে ভালো পরিমাণে ট্রাফিক বা ভিজিটর পাবো, ঠিক আছে। তো এই যে যেমন এটা দেখেন 80 পেজ অথরিটি, তার মানে অনেক হাই। দেখি এই সাইটটা একটু ভিজিট করে। এগুলো প্রতিটা সাইট আপনি আগে লিস্ট আকারে রেডি করে নেবেন আপনার এক্সেল শিটে। আর এটা কিভাবে লাইভ পোস্ট করতে হয় সেটা আমরা একটু দেখি। এখানে আমরা ইনফোগ্রাফিক, এই যে যেমন এটা একটা সাইটে আসলাম যে visual.ly, এই সাইটটাতে কিভাবে পোস্ট করে দেখি। এই একটা সাইট, যেমন এই সাইটগুলোতে যে আপনার ইনফোগ্রাফিক ব্যাকলিং অ্যালাউ করে। তো এই সাইটে কোনো কিছু পোস্ট করার জন্য প্রথমে অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দেখি অপশন কোথায়, যে আমরা লগ ইন অপশন দিছে, তো আমাদের তো অ্যাকাউন্ট নেই। দেখি রেজিস্ট্রেশন করার কোনো অপশন আছে কিনা। অবশ্যই রেজিস্ট্রেশন করার পারমিশন দিবে, কারণ রেজিস্ট্রেশন না করা পর্যন্ত আমরা কোনো কিছু পোস্ট করার পারমিশন পাবো না, তাই কি না? ওকে, তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, এই যে লগ ইনে ক্লিক করলে দেখেন আপনার ক্রিয়েট ওয়ান। আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকে লগ ইন করবেন, আর অ্যাকাউন্ট না থাকলে আপনাকে কি করতে হবে? ক্রিয়েট ওয়ান, মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেই। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার নেম দিতে হবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন, এরপরে আপনার একটা ইমেইল অ্যাড্রেস দেন যে কোন ইমেইলের আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। তো দেখি আমি আমার একটা ইমেইল অ্যাড্রেস নেই, যে আমি এই মেইলটা দিয়ে দেখি। এখানে যদি অলরেডি এই মেইলটা ইউজ হয়ে থাকে আপনাকে দেখাবে যে ইনভ্যালিড, মানে আগে ইউজ হয়ে গেছে। আর একটা পাসওয়ার্ড, এখানে আপনাকে পাসওয়ার্ডের কথা বলতেছে মিনিমাম 8 ক্যারেক্টার, অ্যাটলিস্ট 1, আপনাকে হচ্ছে যে ছোট হাতের বড় হাতের এবং অ্যাটলিস্ট 1 নাম্বার, মানে 1 2 3 4 এভাবে ডিজিট ইউজ করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে @ বা কোনো সিম্বল ইউজ করবেন। ওকে, তো এইভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই। আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেখি পাসওয়ার্ডটা। হ্যাঁ, ওকে, পাসওয়ার্ডটা আমাদের ওকে। এবং আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি, আই এম নট রোবট, মানে হিউম্যান ভেরিফিকেশন, এটাতে ক্লিক দিয়ে আপনি সাবমিট করবেন, মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সাবমিট, যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, যে আমাদের এখানে কি বলতেছে ইনফরমেশন ক্রিয়েট ইরোর দেখাইছে, হয়তো বা নেটওয়ার্ক সমস্যার কারণে একটু নেটওয়ার্কটা স্লো। আমরা আরেকবার ট্রাই করি একটু, প্লিজ ট্রাই এগেইন লেটার। বা এদের সাইটের কোনো প্রবলেম আছে এমনও হতে পারে। দিস ওয়েবসাইট এনকাউন্টার ইট, হ্যাঁ
সাইটের সমস্যা, আমরা একটু রিলোড দিয়ে দেখি, এমন হতে পারে আমাদের রেজিস্ট্রেশন হয়তো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, দিস অ্যাসাইন ক্যাপচা ইজ নট কারেক্ট, মানে হিউম্যান ভেরিফিকেশনে আমাদের কোনো ক্যাপচা দেয় নাই, আচ্ছা আচ্ছা তাই না? হ্যাঁ। আমরা কিন্তু ঠিকই করছিলাম। আচ্ছা, আমরা আরেকবার দেখি যে হিউম্যান ভেরিফিকেশন ক্যাপচাটা কিছু দেয় কিনা। দেখেন এখানে কিন্তু ক্যাপচাটা আসতেছে না, সম্ভবত নেট একটু স্লোর কারণে এরা এই প্রবলেমটা করতেছে। তো আমরা আরেকবার ট্রাই করি, কারণ জিমেইলটাও অনেকক্ষণ ধরে আমাদের লোড নিচ্ছে, নেটটা একটু স্লো, ক্যাপচাটা এখনো দেয় না। ক্যাপচা এখনো দেয় নাই। দেখি আমরা আবার ট্রাই করলাম। স্প্যাডের সমস্যা নাকি নেটের সমস্যা? আচ্ছা, এটা না হইলে আমরা একটু ওই যে অ্যাকাউন্ট, আচ্ছা ক্রিয়েট তো হয়ে গেছে, গ্রিন কালার আসছিল না ওই যে, আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন যে ইউ হ্যাভ ভেরিফাইড ইউর ইমেইল, যে রিসিভ ইউর, যে আমাকে ইমেইলটা কনফার্ম করতে বলতেছে। হ্যাঁ, আমাকে একটা মেইল পাঠাইছে, আমরা ইমেইলটা চেক করে দেখি যে আমাদের এই যে নাম সহ প্রোফাইল চলে আসছে। আমরা একটু চেক করে দেখি আমাদেরকে কোনো মেইল পাঠানো হয়েছে কিনা। এই যে দেখেন, এই যে মেইল চলে আসছে, তাই না? visual.ly থেকে আমাদেরকে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল। তারপরে মেইলটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। আমরা একটু ক্লিক দিয়ে এই মেইলটা ভেরিফাই করে নিব। এই যে ক্লিক হিয়ার, এটা দিলে আপনাকে রিডাইরেক্ট করে ওই সাইটে নিয়ে যাবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের অলরেডি হয়তো লগ ইন অবস্থায় থাকবো আমরা, যে এই যে দেখেন ড্যাশবোর্ডে চলে আসছি, তাই না? তো এই যে আপনি প্রথম অবস্থায় প্রোফাইলটা একটু সুন্দর করে সাজায় নিতে পারেন, যে আপনি আপনার একটা ছবি দিয়ে দিতে পারেন, পার্সোনাল কোনো ছবি। হ্যাঁ, আপনার যেহেতু প্রোফাইল বা ক্লায়েন্টের কোনো লোগো দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইটের কোনো লোগো ইউজ করে দিতে পারেন। এখান থেকে এটা সাজায় নেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে ক্লায়েন্টের যদি লোকেশনটা দিয়ে দিতে পারেন, টাইম জোন, তার ওয়েবসাইট সম্পর্কে হ্যাঁ লিখে দিলেন, আপনি ইন্টারেস্ট, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট মানে হ্যাঁ অডিয়েন্স অডিয়েন্স এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনার হয়তো বা বিজনেস B2B মানে বিজনেস টু বিজনেসের কমিউনিকেশন করতে চাচ্ছেন, অথবা যদি ব্ল্যাঙ্ক রাখেন সমস্যা নেই। এরপরে আপনি এখানে ওয়েবসাইটটা দিবেন, কোন ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন, মানে ক্লায়েন্টের কোন ওয়েবসাইট। তো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, আমি এক্সাম্পল যে আমি হয়তো ধরে নিচ্ছি যে আমার এই ওয়েবসাইট, হ্যাঁ এক্সাম্পল যে আমি এটা দিয়ে কাজ করতেছি ক্লায়েন্টের, groups.net অথবা আমি আচ্ছা ওইটাই দিয়ে দিই যে এই সাইট নিয়ে কাজ করতে, সাইটের অ্যাড্রেসটা দিলাম, বাকি ইনফরমেশন কিছু আর বসাই নাই। আমি এগুলো দিয়ে আপডেট করে দিতে পারি বা সেভ করে দিব। সেভ প্রোফাইল পিকচার আর দিলাম না এখন, এই যে এখান থেকে আপলোড করার অপশন পাবেন, একটা ছবি দিয়ে দেন। ছবি তো নাই, একটা দিয়ে দিলাম হ্যাঁ বোঝানোর জন্য। আচ্ছা, একটা ছবি দিয়ে দিলাম। আচ্ছা, প্রোফাইল দেখেন অলরেডি আমাদের এই যে হয়ে গেছে। এরপরে ইনফোগ্রাফি, যে ইওর প্রোফাইল সেভ সাকসেসফুলি হয়েছে। তো এখন যেটা আমাদের করব সেটা হচ্ছে আপলোডেড ভিজুয়াল। এখান থেকে আমরা সাধারণত ইনফোগ্রাফিকের পোস্টটা দিব। কোড এটা কি? কোথায়? গেট এ কোড। বুঝি নাই। আপলোড ভিজুয়ালের পাশে গেট এ কোড, এই জিনিসটা কি? আচ্ছা, গেটে কোডে হচ্ছে যে আপনি যদি পুরাতন কোনো ইউজার হয়ে থাকেন এখানে, বা আপনি যদি মাল্টি কোনো পোস্ট দিতে চান, তখন এখান থেকে পোস্ট দেওয়ার অপশন পাবেন। তবে এগুলো আমার দরকার নেই, আমাদের আপলোডে ক্লিক দিলে দেখেন এখানে কয়েকটা অপশন আসছে, ইনফোগ্রাফিক, এরপর হচ্ছে ভিডিও, বা আমাদের কোনো PDF ফাইল থাকলে বা আদার্স টাইপের ফাইল থাকলে আমরা এগুলো এরা একসেপ্ট করে। তাহলে আমরা দিব হচ্ছে, আমাদের তো কোনো এখন বর্তমানে ইনফোগ্রাফিক নাই, তো আমি একটা ছবি নিয়ে নেই নাকি ইনফোগ্রাফিক। আচ্ছা, আমাদের আমরা যেহেতু হেলথ নিয়ে কাজ করতেছি, তাহলে এরকমই একটা ইনফোগ্রাফিক নিয়ে রাখি। অবশ্যই তো আমরা কিন্তু অন্যের এই যে ছবিগুলো কপি করে নিচ্ছি, এগুলো নিয়ে কিন্তু আমাদের ব্যাকলিং করা যাবে না। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা ওয়ান টাইম একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি। এই ইমেজগুলো অবশ্যই ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। ওকে, ছবি কি নিচ থেকে
ক্রিয়েট করতে হবে? না, ছবি আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, আমি শুধু পোস্ট দেওয়া আমাদের কাজ। আমি ছবিটা সেভ করতেছি ডেস্কটপে। মানে নেট থেকে তো ছবি নেওয়া যাবে না? না, নেট থেকে না নেওয়াই বেটার, তারা কমপ্লেইন করতে পারে। আপনি অন্য ছবি কেন ইউজ করবেন? আপনার ওয়েবসাইটে যে ছবিগুলো ইউজ করতেছেন সেই ওয়েবসাইট ছবিগুলো আপনি এখানে ইউজ করেন। তো আমরা এখান থেকে যে আপলোড থেকে প্লিজ ভেরিফাই ইওর ইমেল। আচ্ছা, আমরা ইমেল কি ভেরিফাই করি নাই? ভেরিফাই তো করলাম। আচ্ছা, এইটাতে, হ্যাঁ, আগেরটাতে না। এই যে এখান থেকে আপলোড, তো আপলোডে আসার পরে আমাদেরকে রিকোয়েস্ট কন্টেন্ট নেটের একটু প্রবলেম করতেছে, এই জন্য ফাইলগুলো আসতেছে না বারবার। আমরা একটু আরেকবার রিলোড দিয়ে দিই। এখান থেকে আবারও আমরা আপলোডে ক্লিক দিব। আচ্ছা, লোডটা কমপ্লিট হয়ে যাক। আপলোড, ক্যান নট বি লোডেড প্লিজ। আচ্ছা, লোড হইতে পারতেছে না। আচ্ছা, হয়েছে। হ্যাঁ, এই যে ইনফোগ্রাফিক আছে, আমরা ইনফোগ্রাফিক্সে জাস্ট ক্লিক দিব। ইনফোগ্রাফিক্সে ক্লিক দেওয়ার পরে আপনি আপনার ইমেজ সম্পর্কে কিছু টাইটেল দিবেন। তো টাইটেলটা কি? আমরা যেহেতু এখান থেকে একটা ইমেজ নিলাম, আমি দেখি তার ইমেজের কোনো টাইটেল ইউজ করছে কিনা। আমরা গুগল থেকে কোন ইমেজটা নিলাম, টাইটেল আমার বায়ার দিয়ে দিবে না? হ্যাঁ, আপনাকে এগুলো সব ইনফরমেশন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। যে আমরা যে এই যে ইমেজ নিলাম, এটা নিছি না, সেভ করছেন? সেভ করছিলাম আমি, টাইটেল তো আর লেখি নাই, তো আমার তো টাইটেলটা এটা হবে না। আমি তাহলে টাইটেলটা একটু এটা নিয়ে ট্রাই করি, যেহেতু আমাদের পোস্টের সময় টাইটেল দিতে হবে। সো এখানে আমরা টাইটেলটা এই যে এখান থেকে টাইটেলটা দিয়ে দিব। অবশ্যই এই টাইটেলগুলো কখনোই আপনি অন্যের টাইটেল কপি করবেন না। টাইটেল দিয়ে দিব, টাইটেলের সাথে একটা ডেসক্রিপশন ইমেজের। হ্যাঁ, যে আমরা যদি এই ডেসক্রিপশনটাও আপনি আপনার ওয়েবসাইটে তো অবশ্যই ইমেজ মানে পোস্ট থাকবে, সেই পোস্ট রিলেটেড থেকে কিছু ডেসক্রিপশন আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন এই যে ধরেন আমরা হেলথ রিলেটেড যে ওয়েবসাইটগুলো আমরা দেখলাম, এখানে ধরেন তার যদি কোনো ছবি থাকে, সেই ছবির পাশাপাশি কিন্তু টেক্সটও থাকবে, তাই না? সেই টেক্সটগুলো থেকে আপনি শর্ট করে একটা ডেসক্রিপশন নেবেন। এই যে যেমন হতে ইমেজ, এই যে ধরেন আমি এটাকে ধরে নিলাম কি আমি এটা একটা ডেসক্রিপশন, হ্যাঁ, এক্সাম্পল আমি এই ডেসক্রিপশনটা হয়তো নিতে চাচ্ছি। তাহলে আমি এখান থেকে এই যে ডেসক্রিপশনটা দিব, দেওয়ার পরে আপনি ট্যাগ ইউজ করবেন। তাহলে আমার ট্যাগগুলো কি কি হবে? যে হেলথ টিপ বা তো বললো মিনিমাম 60 ক্যারেক্টারস। কোথায় ডেসক্রিপশনে হচ্ছে যে আপনি সর্বোচ্চ লিখতে পারবেন 219 ক্যারেক্টার, আর সর্বনিম্ন 60 ক্যারেক্টার মিনিমাম হতে হবে। 60 ক্যারেক্টারের নিচে যদি বেশি ছোট দেন তারা ওরা এলাও করবেন, একটু বড় হতে হবে। আর এখানে ট্যাগের জায়গায় কিওয়ার্ডগুলো দিবেন। এটা তো ডেসক্রিপশনে সর্বোচ্চ কত লিখতে পারবো? সর্বোচ্চ হচ্ছে যে আপনার প্রায় 250 ক্যারেক্টারের মতো দিবে। 250। হ্যাঁ, আমরা এই ট্যাগগুলো ইউজ করতে পারবো। ট্যাগ যদি দিয়ে আরো মাল্টি ট্যাগ থাকে আপনি অ্যাড করবেন। দেখেন এই যে ট্যাগগুলো নিচে চলে আসছে, আপনি শুধু এখানে অ্যাড ক্লিক দিবেন। যে আপনার যে ক্লায়েন্টের কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করব। ওকে, এরপরে আমরা দিব ক্যাটাগরি, যে আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড, আমাদের কোনো এডুকেশন রিলেটেড, হেলথ রিলেটেড, এনিমেল, এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি পাবেন। তাহলে আমাদের যেহেতু হেলথ রিলেটেড, এই যে আমরা হেলথটা সিলেক্ট করব। হেলথ সিলেক্ট করার পরে ল্যাঙ্গুয়েজ কিছু চেঞ্জ করা মানে চুজ করার দরকার নেই বা চেঞ্জ করব না। আমরা এখান থেকে সরাসরি হয়তো সোর্স ইউআরএল দিয়ে দিতে পারেন। আপনার ইমেজের যে যেখান থেকে নিছেন, আমরা আপলোড করি যদি এইটা ইমেজটা যেটা আমরা নিলাম, আমি যে গুগল থেকে ডাউনলোড করছি বা আমার ইমেজ ছিল, সেই ইমেজটা এখান থেকে সরাসরি আপলোড করতে পারি। আর সেই ইমেজের ফরম্যাটগুলো আমি একটু আবার কেটে দিই। ইমেজের ফরম্যাটগুলো ছিল জেপিজি, পিএনজি, জিআইএফ। হ্যাঁ, এই ফরম্যাটগুলোর ইমেজ আপনার নিবে, অ্যালাউ করবে। তো এই ইমেজগুলো দিয়ে আমরা যদি কোনো ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের যদি ইমেজ নেই, যেমন এই যে এই ইমেজ দেখেন, এই যে ইমেজের আমরা যদি ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গেলে এইটার একটা ইউআরএল পাবো আমরা, মানে এই ইমেজের ইউআরএল। এই যে আমরা যদি এখান থেকে ক্লিক দেই, এই যে ইমেজের ইউআরএল দেখেন, এখানে মাউস নিয়ে ধরলে আমাকে ইমেজটা দেখাবে। হ্যাঁ, এটা তাহলে সোর্স ইউআরএল, এটা ঠিক আছে।
আমরা যদি এরকম ওয়েবসাইট থেকে ইমেজ নেই, এই যে এভাবে দেখাচ্ছে না, ডাইরেক্ট খুঁজবো কিভাবে? এই যে আমরা যদি কখনো নিয়ে থাকি আর যদি না নেই, সরাসরি ইমেজ দিলে এটা সোর্স ইউআরএল না দিলেও হবে। এভাবে আমরা নিয়ে এখান থেকে ফাইন্ড দিয়ে কি লিখতে হবে? না, এটা দিয়ে আমি শুধু আই এম নট রোবট উপরে ওগুলো ফিল আপ করতে হবে না? উপরে, হ্যাঁ আপনি এখানে আপনার নামটা দিয়ে দেন, আপনার পার্সোনাল ইমেইল অ্যাড্রেস দিয়ে দেন। ডিজাইনার পাবলিশারটা আমার দিব, ডিজাইনারটা দিব। ডিজাইনার নেম আপনি আপনার নামও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা না। ক্লায়েন্টে আপনাকে যেহেতু দিয়ে দিচ্ছে ইমেল, তো ডিজাইনের নাম সেটাই হবে। আর ডিজাইনের ইমেল থাকলে সেটাও দিয়ে দিতে পারেন, দিয়ে সাবমিট। এখানে সাবমিট হয়ে যাওয়ার পরে আমরা ড্যাশবোর্ড থেকে আমাদের এই পোস্টটা দেখতে পারবো। দেখি সাবমিট হতে একটু সময় নিচ্ছে, কারণ আসলে নেট প্রবলেমের জন্য খুব ডিস্টার্ব করতেছে আজকে। আমরা একটু দেখি যে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে হচ্ছে এখনো, এই যে দেখেন আমাদের এটা অলরেডি পোস্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এরপর হচ্ছে গেট এ কোয়েট, এখান থেকে কেউ এটার আপনার অ্যান্সার দিতে পারবে, এটা রিলেটেড আপনাকে কেউ কমেন্টস করতে পারবে এখানে এসে, ঠিক আছে? তো এখান থেকে কমেন্টস করতে পারবে। এই যে দেখেন আমাদের ইনফোগ্রাফিক, এরপর হচ্ছে হেলথ, আমাদের ক্যাটাগরি, আমাদের টাইটেল যেটা দিছিলাম সেই টাইটেল, আমরা যেটা ডেসক্রিপশনটা দেখলাম, আমার এটা কতজন ভিউ করতেছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। ফেভারিট মানে তারা রিয়্যাক্ট করতেছে সেটা শেয়ার করতে পারবে, কমেন্টস করতে পারবে। আমি পাবলিশ করলাম, আমি কি ট্যাগ দিছিলাম, এবং আমার শেষে ওয়েবসাইট থাকবে, যে আমি যে ওয়েবসাইট ইউজ করলাম, যে ওয়েব অ্যাড্রেসটাও পাবো এখান থেকে। এই যে আমরা যদি আচ্ছা সোর্স ইউআরএল, এই যে আমাদের সোর্স ইউআরএল আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব, ঠিক আছে? সোর্স ইউআরএলটা আমরা একটু ব্ল্যাঙ্ক রাখছিলাম, তো আমরা সোর্স ইউআরএল এ ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, দিয়ে এইটাই আমাদের কনফার্মেশন লিঙ্ক হবে ক্লায়েন্টকে দেওয়ার জন্য। যে সে কনফার্মেশন আমরা যদি একটু এইটার জন্য সাজাই, এই রিপোর্টটা আমরা কিভাবে সাজাবো, এটা ছিল আমাদের ইনফোগ্রাফিক ব্যাকলিঙ্ক। তো ইনফোগ্রাফিক ব্যাকলিং এর জন্য সেম ভাবে আপনি এখানে লিখে দেন যে এটা হচ্ছে ইনফোগ্রাফিক ব্যাকলিং। এরপরে হচ্ছে যে আমাদের সেম আগের মতো করেই আমরা ওয়েবসাইট দিব, আমরা দিব ওয়েবসাইট। ওয়েবসাইট, এরপরে দিব কনফার্মেশন লিংক। আমরা দিব কনফার্মেশন লিংক, এরপরে দিব ইমেইল অ্যাড্রেস, এরপরে দিব পাসওয়ার্ড মানে ইমেইলের পাসওয়ার্ড, এরপরে দিব ইউজার নেম, মানে রেজিস্ট্রেশন করার সময় আমরা একটা ইউজার নেম দিছিলাম, মনে আছে? তাহলে আমরা ইউজার নেম, ইউজার নেম, এরপর হচ্ছে পাসওয়ার্ড। এই যে রেজিস্ট্রেশন করার সময় একটা পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ড, দুটোই দিতে হবে। হ্যাঁ। তাহলে আমরা কি কি দিলাম, যে ওয়েবসাইট, কনফার্মেশন লিংক, ইমেইল, এরপর হচ্ছে ইমেইল পাসওয়ার্ড, ইউজার নেম, আর হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম সেই কয়টা। তাহলে আমরা এই যে প্রথমে লিস্ট কালেক্ট করলাম, যে আমরা ইনফোগ্রাফিক সাবমিশন লিস্ট লিখে যে সার্চ করে আমাদের যে লিস্টগুলো আসলো, হ্যাঁ, এই লিস্টগুলো বের করলাম। লিস্ট থেকে আমরা প্রতিটা সাইট মানে এগুলো হচ্ছে মেন ওয়েবসাইট, তাহলে আমি সেই ওয়েবসাইটের লিস্ট, এই যে এখানে এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, তাহলে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিব। এখানে হচ্ছে কনফার্মেশন লিংক, মানে আমরা পোস্ট করার পরে যে লিংকটা আসছে, এই যে এটা হচ্ছে কনফার্মেশন লিংক, হ্যাঁ, এটা হচ্ছে কনফার্মেশন লিংক। তো কনফার্মেশন লিংক দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে ইমেইল অ্যাড্রেস
ইমেইলের পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, বাস এগুলো করে আমাদের ক্লায়েন্টকে জমা দিয়ে দিতে হবে। আর ইউজার নেমটা এই যে দেখেন সেলিমোডেক্স নাম ছিল, এই জন্য এটা ইউজার নেম দেখাচ্ছে আমাদের, ঠিক আছে। এইভাবে ইনফোগ্রাফিক ব্যাকলিংকগুলো আমাদের করতে হবে, বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে সেমভাবে পোস্ট করে আসতে হবে। আর সেই পোস্ট করার জন্য লিস্টটা আমরা পাবো গুগলে, যে যদি লিখে সার্চ করি যে ইনফোগ্রাফিক সাবমিশন লিস্ট, আমাদের অনেক লিস্ট চলে আসবে। আমাদের যদি ইনফোগ্রাফিক ব্যাকলিংক যদি 10টা করতে পারি তাহলে কি আমি 10টা ওয়েবসাইট নিতে পারবো? আপনি 10টা ওয়েবসাইটে তো পোস্ট করে আসবেন, তাহলে এই যে লিস্ট, তার মানে আপনি এইটাতে একটা পোস্ট দিবেন, আবার এই যে সাইট ছিল এইটাতে একটা দিবেন, মানে প্রত্যেকটা আলাদা আলাদা সাইটে গিয়ে গিয়ে একটা করে আপনার পোস্ট দিয়ে আসতে হবে। এতগুলো এখন মনে রাখবো কিভাবে? এই যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড একটাই ইউজ করবেন, আপনি এই যে এক্সেল শিটে রাখতেছেন মনে থাকবে না কেন? আপনি যত সাইটে রেজিস্ট্রেশন করতেছেন একই মেইল দিয়ে করেন, একই পাসওয়ার্ড ইউজ করেন, একই ইউজার নেম ইউজ করেন, একই পাসওয়ার্ড ইউজ করেন, তাহলে তো মনে রাখতে সুবিধা হবে। এক এক জায়গায় যদি এক একটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। এভাবে আমাদেরকে ইনফোগ্রাফিক ব্যাকলিংকটা করতে হবে। ইমেল তো চেঞ্জ হবে, কারণ আমি একটা কাস্টমারকে যদি সেম ইমেলটা দিয়ে দিই ওই ইমেলকে অন্য কাউকে দিতে পারবো না, আপনি আবার, কারণ ওই একই সাইটে তো আপনি আবার ডাবল রেজিস্ট্রেশনই করতে পারবেন না, কারণ অলরেডি এক্সিস্ট। আলাদাভাবে কাজ করতে গিয়ে আলাদা ভিন্ন কোনো মেইল দিয়ে আপনাকে আবার করতে হবে। হচ্ছে। তার মানে আমার ওই একটা কাস্টমার একটা ক্লায়েন্টের জন্য একটা মেইল বরাদ্দ। হ্যাঁ, আমার অন্যটা তাহলে অন্যগুলো আপনি কাজ যখন ডেলিভারি দিবেন তারপরে সারা জীবন যে মনে রাখতে হবে তা না। ওগুলো বলে যাবে আসলে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমরা ব্যাকলিংকটা দেখব, সেটা হচ্ছে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। তো রিসোর্স মানে হচ্ছে যে ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের তথ্য বা সেবা প্রদান করে থাকে। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে selling.com, সেই selling.com এ এমন এমন কিছু কন্টেন্ট আছে, সেখানে ধরেন abcd.com, efg.com, হ্যাঁ, আদার্স ওয়েবসাইটের তথ্যগুলো আমার ওয়েবসাইটে দিছি এবং তাকে লিঙ্ক আপ করে দিছি যে এর ডিটেলস তথ্য জানতে গেলে আপনি ওই ওয়েবসাইটে চলে যান। কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এই ওয়েবসাইটগুলো কোন সাইটটা, যারা কিনা রিসোর্স ব্যাকলিংক সার্ভিস দিয়ে থাকে। এটার জন্য আমরা সেম ভাবে যদি কিওয়ার্ড দিয়ে রিসার্চ বা রিসোর্স লিখব, যে আমাদের যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা গুগলে লিখব, কিওয়ার্ডের জায়গায় শুধু পরিবর্তন হবে। এই যে দেখেন, আমি যদি হেলথ টিপস লিখে রিসোর্স লিখে সার্চ করলাম, এই ওয়েবসাইটগুলো যদি আমরা ভিজিট করি, অনেক সাইটে দেখব যে তারা কিনা আদার সাইটের রিসোর্সগুলো দিয়ে থাকে বা তথ্যগুলো দিয়ে থাকে। আমরা যদি একটু দেখি যে 3টা বা 4টা সাইট ওপেন করলাম, আচ্ছা সাইটগুলো ভিজিট করার পরে দেখি আমাদের একটু কন্টেন্টগুলো আসুক, কন্টেন্টগুলো এখনো ওপেন হয় নাই। মডেল ইনস্টল হচ্ছে হ্যাঁ, মডেল দিয়ে না ওয়াইফাই, না তো ডিস্টার্ব হচ্ছে। ওয়াইফাই ওদের মনে হয় সার্ভিস মানে লাইনের প্রবলেম হয়তো, বা এত স্লো তো হয় না, কারণ প্রায় 100 mbps এর উপরে লাইন নেয়। মান্থলি কোর্স কত? এটা আমি বলতে পারবো না, অফিসিয়ালি তো এখন ওনারা কত দেয় আসলে, একটু বেশি আসে কারণ আমাদের কর্পোরেট লাইন নিয়ে তো ডেডিকেটেড, এইভাবে এত বাজে সার্ভিস দেয় না। আচ্ছা যাই হোক, এই যে আমরা এখান থেকে হয়তো সেই সাইটগুলো দেখতেছি, যে সাইটগুলো আসছে দেখেন, আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের নেমটা কি ছিল, nextcare.com, তাই না? মেইন ওয়েবসাইটটা nextcare.com। এখানে দেখেন কিছু কন্টেন্ট দেওয়া আছে, এখানে সেই কন্টেন্টে আবার লিখে রাখছে ফ্রম হচ্ছে NBCN নিউজ, তাই না? NBC নিউজ এই ওয়েবসাইটের থেকে সেই তথ্যটা দিছে। কেউ যদি ভিজিট করে দেখেন রিড এ আর্টিকেলটা পড়ার জন্য আমাকে এই যে নিচে এখানে খেয়াল করে দেখেন যে আমাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এই যে আমি ক্লিক দিলাম, আমাকে নিয়ে যাবে কোথায়, এই যে nbcnnews.com, এই যে ওয়েবসাইট ছিল nextcare.com এ আমরা প্রবেশ করলাম লিস্ট আকারে।
তার ওয়েবসাইটে তথ্য দিয়ে রাখছে এই ওয়েবসাইটে। আর এখানে যদি দেই, এখানে দেখেন আরেকটা নেক্সট কেয়ার অন্য একটা পোস্ট দিচ্ছে অবশ্য। এভাবে এরা হচ্ছে সাধারণত এই ওয়েবসাইটগুলা আপনার রিসোর্স ব্যাকলিংক দিয়ে থাকে। এই যে এটাতে ক্লিক দিয়ে আমরা যেটাতে গেলাম সেটা কোনটা, এনবিসি নিউজ, এই যে এই সাইটে আসছি, ঠিক আছে। এই যে তার মূল আর্টিকেলটা হয়তো এইটা। আবার এও হয়তো দেখা যায়, দেখবেন অনেক সময় হয়তো বা রিসোর্স ব্যাকলিংক সেও দিয়ে দিতে পারে। যে আমরা একটু এই যে হাইপার লিঙ্কগুলো আছে একটু দেখি যে তার লিঙ্ক অন্য কোনো সাইটের সাথে করা আছে কিনা। নিউজ, এই যে এইটাই যেমন, হ্যাঁ, ওয়ান্স এ মিনিট, এটাতে দেখেন ক্লিক দিলে কি হচ্ছে, toys.com। ওই যে নিচে দেখেন, ওই যে নিচে কর্নারে todays.com, তাই না? এই todays.com আবার নিয়ে যাবে। তাহলে এই ওয়েবসাইটটাও রিসোর্স ব্যাকলিংক সার্ভিস দিয়ে থাকে। তাহলে এইভাবে আমাদেরকে লিস্টগুলো আগে কালেক্ট করে নিতে হবে। লিস্টগুলো কালেক্ট করার পরে ঠিক এদের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের খুঁজে বের করতে হবে যে তাদের কন্ট্যাক্ট আস কোথায়, এদের কন্ট্যাক্ট আস কোথায়। এই যে কন্ট্যাক্ট মেইল, তাই না? যে কন্ট্যাক্টে গেলে হয়তো বা আমরা পাবো যে তাদের সাথে কন্ট্যাক্ট করার যে ওয়েগুলো আছে। দেখবেন যে অনেক সময় কন্ট্যাক্টে গেলে এই সব ইনফরমেশনগুলো আমরা পাবো। এই যে কন্ট্যাক্ট দেখি একটু, অ্যাবাউটের নিচে কন্ট্যাক্ট আছে। এই যে কন্ট্যাক্ট করার জন্য তার একটা মেইল অ্যাড্রেস দিছে এখানে, তাই না? এই যে সে ফোন নাম্বারও দিয়ে রাখছে এবং হচ্ছে আমরা মেইল করলে তাদের এখানে মেইল। ঠিক সেম ভাবে আমরা তাদের সাথে কি করতে হবে, আমরা এই ব্লগ অথরাইজ ব্যাকলিংক করার জন্য বা রিসোর্স ব্যাকলিংক করার জন্য আমাদেরকে এই যে এক্সেল শিট নিলাম, এই ধরেন এইগুলো আমাদের করা কমপ্লিট। আমি এখন এই এক্সেল শিটে সেম ভাবে আমি করতে যাচ্ছি যে রিসোর্স ব্যাকলিংক। তো আমরা রিসোর্স ব্যাকলিংকটা লিখে রাখলাম। সেম ভাবে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিতে হবে যে ওয়েবসাইট, এখানে কনফার্মেশন লিঙ্ক তো আমাদের আসবে না, আমরা হয়তো কনফার্মেশন মেইলের জায়গায় আমাদের প্রয়োজন হবে এই যে কন্ট্যাক্ট মেইল, তাই না? যে আমরা তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট ইমেইল, আর এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এখন আপাতত লাগবে না, কারণ আমরা তার সাথে যখন কন্ট্যাক্ট করে পোস্ট দেওয়ার পারমিশন দিবে তখন কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হবে। এখন তো আমরা শুধু তাদের এগুলো কালেক্ট করতেছি, কালেক্ট করবো। তাহলে আমরা এই যে লিস্ট পেলাম যে এই ওয়েবসাইট, তার মানে এরা হচ্ছে যে রিসোর্স ব্যাকলিংক সার্ভিস দিয়ে থাকে। আমরা এখান থেকে তার ওয়েবসাইটটা নিব। ওয়েবসাইটটা নেওয়ার পরে যে আমরা কি করব, এখানে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে মেইল অ্যাড্রেস দিছে কন্ট্যাক্ট মেইল, এই যে কন্ট্যাক্ট মেইলটা আমরা নিলাম, কন্ট্যাক্ট মেইলের জায়গায় কন্ট্যাক্ট মেইলটা রাখবো। ঠিক সেম ভাবে এভাবে 10টা 20টা বা 50টা পর্যন্ত আমাদেরকে কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করার পরে সেম ভাবে আপনি তাদেরকে মেইল করতে হবে যে আমি আপনার টপিকস নিয়ে হয়তো বা কোনো কিছু রিসার্চ করতেছিলাম বা আপনার ইউআরএলটা পাইছি, হ্যাঁ, যে ইউ প্রোভাইড এ রিসোর্স ব্যাকলিংক, যে আপনি এই সেবাটা দিয়ে থাকেন, যে রিসোর্স ব্যাকলিংক এর পারমিশন দিয়ে থাকেন, আমি আপনার সাইটে একটা রিসোর্স ব্যাকলিংক নিতে চাচ্ছি। হ্যাঁ, সে যখন পারমিশন দিবে আপনি ওখান থেকে আর্টিকেলের মাধ্যমে কোথায় হাইপার লিঙ্ক করবেন সেটা আপনি ওনাকে দেখাই দিলে উনি ওটা পোস্ট করার পারমিশন দিবে। তবে এই যে ব্যাকলিঙ্কগুলো দেখলাম হয়তো একটু প্যারাটা হচ্ছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে। তো এইগুলো একটা ব্যাকলিঙ্ক করলে আপনার 100টা ব্যাকলিঙ্কের কাজ করবে, মানে খুব ভালো পরিমাণ ভিজিটর ওই একটা ব্যাকলিঙ্ক থেকে আসবে। কারণ আমরা যে সাইটগুলো দেখতেছি এই সাইটগুলোর প্রতিটা সাইট টপ সাইট, মানে এগুলোতে ভালো পরিমাণে ভিজিটর ডেইলি আসে, গুগলে ভালো পজিশনে আছে, যাদের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি অনেক ভালো। তাহলে একটা ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি সম্পন্ন ওয়েবসাইটে আপনি যদি একটা মানসম্মত ব্যাকলিংক করতে পারেন, ওখান থেকে আপনি ডেইলি ভালো ভিজিটর পাবেন। ঠিক আছে, আচ্ছা, এইভাবে হচ্ছে যে আমাদেরকে এই ব্যাকলিংকগুলো করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, ব্লগ অথরাইজ ব্যাকলিংক, ইনফোগ্রাফিক ব্যাকলিংক এবং হচ্ছে রিসোর্স ব্যাকলিংক। সেম এই কাজগুলো আমাদের এইভাবেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে।